স্নিগ্ধ বিষ। লেখনীতে সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা ৩৮। আজ পুষ্প আর নাজিমের আনুষ্ঠানিকভাবে বিয়ে হচ্ছে। শিকদার বাড়ির চারদিকে উৎসবে জমজমাট আমেজ। গাঁদা ফুলের মিষ্টি গন্ধ আর বাবুর্চির ডেস্কি থেকে ভেসে আসা রোস্ট বিরিয়ানির গ্রানে পুরো বাড়ি মম করছে। তৌসিরেরও দম ফেলার ফুসরত নেই। অতিথি আপ্যায়নের হাজারো ফরমাইশ খাটতে খাটতে সবাই একেবারে গলদঘর্ম। অথচ এই আনন্দঘন পরিবেশে ঠিক উল্টো চিত্র বাড়ির ভেতরে, তৌসিরের আধো অন্ধকার ঘরে। সেখানে না যা জ্বরের ঘরে আচ্ছন্ন হয়ে পড়ে আছে। তৌসিরের দেওয়া একটু আদরেই সে কাত হয়ে গিয়েছে। থার্মোমিটারের পারদ বোধহয় নামতেই চাইছে না। হাড় কাঁপানো শীত আর শরীরের তীব্র ব্যথায় তৌসিরের কৈতরী বিছানায় পড়ে আছে। ঝড়ের আঘাতে উপচে পড়া লতার মতোই একদম নিস্তেজ শরীর। বাইরে হইচই, হাসির শব্দ তার কানে পৌঁছালেও উঠে বসে একটু দেখার শক্তিটুকু আজ নেই তার। বিয়ের এমন জাঁকজমক আয়োজনের মাঝে হঠাৎই এমন ছন্দপতন। সদর দরজায় সশব্দে তালি বাজিয়ে একদল হিজড়া এসে হাজির। বিয়েবাড়ি মানে তাদের বকশিসের অধিকার, আর আজ তারা বেশ বড় অঙ্কের দাবি নিয়ে এসেছে। তাদের উৎকণ্ঠ আর চিৎকার মেহমানদের মাঝে কিছুটা অস্বস্তি নেমে আসে। বিবিজান পরিস্থিতি সামাল দিতে গিয়ে দ্রুত এগিয়ে যান। শাড়ির আঁচল সামনে নিজে নরম সুরে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। তন্ময় চাচা পকেট থেকে ১,০০০ টাকার একটি কড়কড়ে নোট বের করে একজন হাতে গুজে দিয়ে বলল, নাও এই ১,০০০ টাকা নাও, আর আজকের মতো খুশি মনে চইলা যাও। কিন্তু কে শোনে কার কথা? ১,০০০ টাকা দেখে তারা আরও ক্ষিপ্ত হয়ে পড়ে। তাদের দলনেত্রা কড়া গলায় চেঁচিয়ে বলে, না, ১ টাকাও, এই টাকা নিমু না, এই বড়লোকের বাড়ি বিয়া, আর এই কয় টাকা? আরও বেশি টাকা চাই, টাকা দে। তৌসির এদিকে এই ঝামেলার খবর জানতোই না। কানে আসতে সে তড়িঘড়ি করে চলে আসে এদের শায়েস্তা করতে। তৌসিরের পরনের লুঙ্গি কোচর দুহাতে শক্ত করে তুলে ধরে একেবারে বুক ফুলে সামনে এসে দাঁড়ায়। তারপর কঠিন তাচ্ছিল্য আর স্পষ্ট রাগ নিয়ে বলে, বিয়াম গো, আর টাকা তগো দিমু কেন? যা দিছি তা নিয়া শুক্রিয়া আদায় কর, আর বিসমিল্লা বিসমিল্লা কইরা এক দৌড় দিয়া এখান থেকে বাইর হ। তৌসিরের এমন অভাবনীয় জেদ দেখে, রুক্ষ মেজাজ দেখে হিজড়াদের একজন তাকে ভয় দেখানোর জন্য মক্ষম অস্ত্র ছাড়ে চোখ রাঙিয়ে বলে ওঠে, বিয়াবাড়ি আইসি, টাকা না দিলে কিন্তু কাপড় খইলা নিমো, তখন দেখবি টাকা না দেওয়ার ফল। কিন্তু তৌসিরকে দমানো কি এত সহজ? সে তো জাউরামিতে ওস্তাদ, ও উল্টো এসে হা হা করে হাসতে হাসতে বলে, তো খুলার হইলে খুইলা নে, কি করমু, দেখার মতো কোনো সাওয়া নাই তোর? ওর এমন অপ্রত্যাশিত আর আছওয়ালা কথায় হিজড়াদের দল রীতিমতো হতভম্ব। আর পরক্ষণে তারা অপমানে ক্ষোভে ফেটে পড়ে। পরিস্থিতি আরো নোংরা দিকে মোড় নিতেই বুঝতে পেরে বিবিজান আরো এক মুহূর্ত দেরি করে না। তড়িঘড়ি করে আরো কিছু টাকা মিলিয়ে মোট ৩,০০০ টাকা তাদের হাতে ধরিয়ে দিয়ে আলগোছে তাদের বিদায় করেন। তৌসির এসবে আর তোয়াক্কা করে না, নিজের কথা ছুড়ে দিয়ে গটগট করে অন্যদিকে হাঁটা ধরে। ক্যাটারিং সার্ভিসের লোক আসেনি বললেই চলে, তাই বাড়ির সব পুরুষরাই আস্তিন গুনিয়ে মেহমানদের প্লেটে খাবার তুলে দেওয়ার কাজ চালাচ্ছে। দূর থেকে তৌসিরের ডাক পড়ে। সে লুঙ্গির গিঁটটা শক্ত করে বেঁধে আবারও কর্মব্যস্ত ভিড়ের মাঝে হারিয়ে যায়। ওয়াসিসের সময়টা বড্ড খারাপ যাচ্ছে আজকাল। আয়রাদের উপস্থিতি আর কিছুতেই সহ্য হচ্ছে না তার। মনে হচ্ছে এই আয়রাত বুঝি তৃষ্ণাকে তার কাছ থেকে একেবারে ছিনিয়ে নেওয়ার জন্যই এসেছে। সুযোগ পেলে আয়রাতকে জ্যান্ত কবর দিবে, দুইবারও ভাবে না ওয়াসিস। আয়রাদের উপস্থিতি জ্বালিয়ে মারছে তাকে। আজ নিজের গোপন কারখানা সেখান থেকে তাদের অবৈধ অস্ত্রের কারবার চলে। সেখানে সে পাগলের মতো কিছু একটা খুঁজছে ওয়াসিস, কিন্তু মন মতো কিছুই জুটছে না তার হাতে। তাকে এভাবে হন্যে হয়ে খুঁজতে দেখে নিক এগিয়ে এসে জিজ্ঞেস করে, বস, কেমন অস্ত্র চাই আপনার? ওয়াসিস কয়েক মুহূর্ত চুপ থেকে স্থির গলায় বলে, এমন একটা কিছু দে যেটা দিয়ে চোখের মনি কয়েক কোপে ওপরে ফেলা যায়। নিক কথাটা শোনা মাত্রই কপাল কুঁচকে অবাক হয়ে জিজ্ঞাসা করে, হঠাৎ এমন এমন মাল দিয়ে কি করবেন? উত্তরে ওয়াসিস দাঁত চেপে চোয়াল শক্ত করে বলে, একটা ছোট্ট মৌমাছি আমার ফুলের দিকে নজর দিয়েছে, তো যেই চোখ দিয়ে সে নজর দিয়েছে আমি সেই চোখটা তুলে নিতে চাই। নিক ঠিক বুঝতে পারে না ওয়াসিস কার কথা বলছে, তাও সে আবারও কথা না বাড়িয়ে
একটা ধারালো চৌখা লোহার রড ওয়াসিসের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন, এটা দেখতে পারেন। রডটা হাতে নিতে উল্টে পাল্টে খুঁটিয়ে দেখে নেয় ওয়াসিস। না, ঠিক আছে, এতে কাজ হবে। এ ভেবে ঠোঁটের কোণে এক চিলতে কুরু হাসি ফুটে ওঠে তার। সে নিকের দিকে তাকিয়ে বলে, হবে, এতেই হবে, আমি গেলাম। এইটুকু বলেই নিকের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বাড়িতে পা রাখতে ওর মেজাজ এক নিমিষেই সপ্তমে চড়ে যায়। আর এর কারণটাও যথেষ্ট। ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে আয়রাত আর ইব্রাহিম সাহেব, আর তাদের খাবার বেড়ে দিচ্ছে স্বয়ং তৃষ্ণা। সে তো যা আশেপাশে নেই। এই দৃশ্য দেখে ওয়াসিসের মাথার শিরা দপদপ করে ওঠে। কতবার যে এই মেয়েকে কড়া করে শাসিয়েছে আয়রাদের সামনে না যেতে, কিন্তু কে শোনে কার কথা। ওয়াসিস স্থির হয়ে দাঁড়িয়ে তৃষ্ণার দিকে অগ্নিদৃষ্টিতে তাকে মনে মনে ফুঁসে ওঠে, শালির ঘরে শালি, আজ তোর ঠ্যাং কেটে তোর গলায় যদি না ঝুলায় তাহলে দেখিস আমি কি। রাগে, ক্ষোভে আর আক্রোশে কাঁপতে কাঁপতে এতটুকু বলেই সে সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। ইব্রাহিম সাহেব তাকে দেখতে পেয়ে পেছন থেকে ডেকে ওঠেন, ওয়াসিস, আয়, আমাদের সাথে খেয়ে নে। কিন্তু ওয়াসিস কে এসব শোনার পাত্র? সে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে জমাট বাঁধা রাগ ঠান্ডা গলায় জবাব দেয়, তৃষ্ণা খাইয়ে দেবে, হাত কাটা, নিজে খেতে পারবো না। এইটুকু বলেও হনহন করে উপরে চলে যায়। ওয়াসিসকে দেখে তৃষ্ণার বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। ভয়ে রীতিমতো হাত পা কাঁপতে শুরু করেছে তার নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরতে হবে আজ। ওয়াসিস কড়াভাবে নিষেধ করেছিল আয়রাদের সামনে আসতে, আর এখন এই ঘটনার পরে সে যে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসবে তা ভেবে তৃষ্ণার রক্ত হিম হয়ে আসছে। এখন তৃষ্ণা কি করবে? এদের খাওয়ানো বাদ রেখে এখনই উপরে চলে যাবে, নাকি তাদের শেষ হলে একেবারে সব গুছিয়ে যাবে? তৃষ্ণা আর চোখে দেখে তাদের খাওয়া প্রায় শেষ, তাই খাবার শেষ হওয়া পর্যন্ত কোনো মতো অপেক্ষা করে। তারা খেয়ে উঠে যাওয়ার পর দ্রুত হাতে টেবিল গুছিয়ে একটা ট্রেতে ওয়াসিসের জন্য খাবার নিয়ে কাঁপতে কাঁপতে ঘরের উদ্দেশ্যে রওনা হয়। ভয়ে বুক শুকিয়ে আসছে তার। মনে মনে সে ক্রমাগত আয়াতুল কুরসি পড়ে চলেছে, না জানি কি হয়, না জানি কি হয়। কি করে আজ ওয়াসিস? ঘরে পা রাখতেই তৃষ্ণা দেখে ওয়াসিস সবে মাত্র গোসল সেরে ভেজা লুঙ্গি শরীরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। লুঙ্গির গিট ঠিক করতে করতে ওয়াসিসের চুল দাড়ি সুন্দর করেই ছেটেছে। আগের সেই রুক্ষ ভাবটা নেই এখন। এখন তাকে দেখে বেশ পরিপাটি আর স্বাভাবিক মানুষের মতোই লাগছে। তৃষ্ণা কোনো প্রকার শব্দ না করে স্বর্ণপণে খাবারের ট্রেটা টি টেবিলের ওপর রাখে। তারপর ওয়াসিসের ছেড়ে রাখা লুঙ্গি আর শার্টটা ধুয়ে দেওয়ার উদ্দেশ্যে নিঃশব্দে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ওয়াসিস ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ ক্ষীণ দৃষ্টিতে তাকায় তৃষ্ণার দিকে। তৃষ্ণা মাথা নিচু করে পাশ কাটিয়ে ভেতরে যেতে নিবে, আর ঠিক তখনই তৃষ্ণার মনে ভয় বাস্তব রূপ ধারণ করে। ওয়াসিস ক্ষুধার্ত বাঘের ন্যায় তৃষ্ণার হাতের বাহু খামচে ধরে এক ঝাটকায় তাকে টেনে নিয়ে সজোরে চেপে ধরে পাশের দেওয়ালের সাথে। তারপর ভয়ঙ্কর গালিয়া চিৎকার করে ওঠে, এই শালি জানোয়ার, তোকে না বলেছিলাম তুই আয়রাদের সামনে যাবি না, তাহলে গেলি কেন? জানোয়ার বাচ্চা, মনে হয় খুব লাড্ডু ফুটছে তাই না? নতুন নাগর দেখে খুব আহ্লাদ জেগেছে। তৃষ্ণা জানতো এমন কিছু একটা যে হতে চলেছে। এই অজানা ভয়ে সে যে ততস্থ ছিল এতক্ষণ, তার ব্যথায় হঠাৎ আর্তনাদ করে ওঠে, কাপা গলায় বলে, না না, আপনি ভুল বলছেন, আমি যেতে চাইনি, কিন্তু আমাকে যেতে হয়েছে। ওয়াসিস তৃষ্ণার দুবাহু শক্ত করে খামচে ধরে, রক্তবর্ণ চোখে তার দিকে তাকিয়ে গর্জে ওঠে, আমি বাড়িতে না থাকলে তুই ওর সামনে যাস, ওর সাথে কথা বলিস, তাই না হারামজাদি? তোর কি প্রাণের ভয় নেই? তৃষ্ণা ওয়াসিসের শক্ত মুঠো থেকে নিজের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে। খানিকটা সাহস জুগিয়ে বলে, আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেন না, তাহলে আমি যার সামনে ইচ্ছা তার সামনেই যাই। তাতে আপনার কি? তৃষ্ণার এ কথায় ওয়াসিস রাগে আগুনে সরাসরি ঘি ঢেলে দেয়। ওয়াসিস হাত বাড়ায় তৃষ্ণার মাথার দিকে। তৃষ্ণা ওয়াসিসের হাতটা ধরে ফেলে, চোখে চোখ রেখে কাতর স্বরে বলে, আমার মাথায় এমনিতে অনেক ব্যথা, দয়া করে চুল টেনে ধরবেন না। কিন্তু কে শোনে কার কথা? ওয়াসিস দাঁত কামড়ে তৃষ্ণার এক মুঠো চুল শক্ত করে চেপে ধরে, সজোরে এক লাথি দিয়ে হিসিয়ে বলে, তুই আমাকে যে কথা বললি আবার বল শালি। তৃষ্ণা ব্যথায় কুকরিয়ে গিয়ে তোতলায়, কি বলবো? ওয়াসিস ধমকে ওঠে, বল, আবার বল। আমি তো স্ত্রী হিসেবে মানি না, তোর অধিকার চাই, তাই না? তৃষ্ণা ভয়ে সিটিয়ে গিয়ে বলে, না না, আমি তেমন কিছু বলিনি, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এমন বলবো না। এ শুনে ওয়াসিসের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক বিষাক্ত হাসি। ও লুঙ্গি কোমরে ভাঁজ
কাছে রেখে একটা প্যাকেট বের করে তৃষার চোখের সামনে ধরে, অন্য হাতে সজোরে জড়িয়ে ধরে তার কোমর। প্যাকেটটা দেখে তৃষ্ণার চোখ আতঙ্কে বড় হয়ে যায়। ও ভয়ে ভয়ে অস্ফুট স্বরে বলে, আপনি সত্যি? না 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 না। ওয়াসিস এবার শক্ত করে তৃষ্ণার চোয়াল চেপে ধরে। কেন? না কি জন্য? তুই তো অধিকার চাস, আয় তোকে বোঝাই অধিকার কেমন হয়। কথা শেষ করে ওয়াসিস এক হ্যাঁচকা টানে তৃষাকে কোলে তুলে নেয়। তৃষ্ণা আতঙ্কে হু হু করে কেঁদে ওঠে। এতদিন শুধু মানসিক নির্যাতনই সয়ে গেছে, আজ কি শারীরিকভাবে ছিন্ন বিচ্ছিন্ন হবে সে? ওয়াসিস তাকে নিয়ে সজোরে বিছনায় ছুঁড়ে ফেলে। তৃষ্ণা ব্যথায় ফুঁপিয়ে ওঠে। ওয়াসিস ধীরে ধীরে উঠে এসে তৃষ্ণার মুখের ওপরে ঝুঁকে দাঁত চেপে দেয়। কাঁদছিস কেন? আজ তো তোকে তোর অধিকার দেব। তোর রাত আজ। নাকি আমার ছোঁয়া তোর পছন্দ না? নতুন নগর পেয়েছিস তাই আমাকে আর ভালো লাগছে না। বলতে বলতে ওয়াসিস কোমরের ভাঁজ থেকে সিগারেট আর লাইটার বের করে। তৃষ্ণার ওপর ঝুঁকে থেকেই সে সিগারেট ধরিয়ে লম্বা টান দেয়। তৃষ্ণা ভয়ে কাঁদতেও ভুলে যায়। ঢোক গিলে নিয়ে তার ভয়ার্ত চোখের দিকে চেয়ে থাকে ওয়াসিস। ওয়াসিস তৃষ্ণার দিকে তাকিয়ে এক তিক্ত হাসি দেয়। নতুন পুরুষ পেয়েছিস, তার সামনে যেতে খুব ভালো লাগে তাই না? তোর যাওয়ার শোক আমি চিরতরে মিটিয়ে দিচ্ছি। এই বলে ওয়াসিস জ্বলন্ত সিগারেটটা তৃষ্ণার কামিজের ওপর দিয়েই সোজা পেটে চেপে ধরে। মুহূর্তে চামড়ায় পোড়া গন্ধ আর অব্যক্ত যন্ত্রণায় তৃষ্ণার শরীর ধনুকের মতো বেঁকে যায়। সে দুই হাতে বিছানার চাদর খামচে ধরে, দাঁত কামড়ে ধরে এই অসহ্য যন্ত্রণা সহ্য করে নেয়। সে জানে এখন চিৎকার করলে ওয়াসিস তাকে আরো বেশি কষ্ট দেবে। একটু রেখে ওয়াসিস সিগারেটটা দ্রুত সরিয়ে নেয়। তৃষ্ণার মুখের দিকে তাকায়। তৃষ্ণার অঝরে কাঁদছে, চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে। ব্যথায় মুখমণ্ডল লালচে হয়ে গিয়েছে, তাও ভয়ে তার মুখ থেকে টু শব্দ বেরোচ্ছে না। ওয়াসিস নিজের দিক থেকে তাকিয়ে থাকতে দেখে তৃষ্ণাকে। এক বুক অভিমান আর কাঁপা গলায় বলে ওঠে, থামলেন কেন? মারুন, আরো মারুন। আমি তো এতিম, ভাতের কাঙ্গাল। আমি তো একটা কুকুর। আমাকে তো এভাবেই মারা উচিত। মারুন আমাকে। যতক্ষণ না আমার দম বন্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। দুনিয়ায় এত মানুষ মরে যায়, অথচ আমার কেন মরণ হয় না? কতগুলো বলে তৃষ্ণা ডুকরে কেঁদে ওঠে। ওর কান্নারত চেহারার দিকে তাকিয়েও আছে চোয়াল শক্ত হয়ে আসে। ওর হাতে জ্বলন্ত সিগারেটের অবশিষ্ট অংশটুকু সজোরে চেপে ধরে নিজের বুকের বাঁ পাশে। জ্বলন্ত সিগারেটটার বুকের চামড়া স্পর্শ করতে তৃষার দিকে উন্মাদের মতো তাকিয়ে হিসিসে বলে, বুকে ব্যথা হয়, ঠিক এখানে প্রচণ্ড ব্যথা হয়। তুই যখন ওর সামনে যাস, ও যখন তোর দিকে তাকায়, আমার এই জায়গাটা জ্বলে পড়ে যায়। তৃষ্ণা হন্তদন্ত হয়ে ওয়াসিসের হাতটা চেপে ধরে, তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওয়াসিস তো পাথরের মতো অনড়। জ্বলন্ত সিগারেট ততক্ষণে ওয়াসিসের পাঁজরে চামড়া ভেদ করে গভীরে গেঁথে গেছে। তৃষ্ণা মরিয়া হয়ে ওয়াসিসের হাত আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি যাব না, আর কোনোদিন যাব না ওর সামনে। আপনি এমনটা করবেন না, দয়া করে ছাড়ুন, আল্লাহর কসম খেয়ে বলছি। সারাদিন আমি একবারও ওনার সামনে যাইনি। শুধু রাতের বেলা মার শরীরটা ভালো ছিল না বলে বাধ্য হয়ে খাবার দিতে গিয়েছিলাম। আমি আর কখনই তার সামনে যাব না। সিগারেটটা সরান, আপনার পাঁজর তো পড়ে যাচ্ছে। তৃষ্ণার আকুতি শুনে অসিসের হুঁশ ফিরে। হাতের সিগারেটটা সে তৎক্ষণাৎ মেঝেতে ছুঁড়ে ফেলে। ঘোর কাটাতে সে বুঝতে পারে অন্ধকার রাগের বশবর্তী হয়ে সে কত বড় ভুল করে ফেলেছে। তৃষ্ণা তো কখনো তার আবদ্ধ হয়নি। সে যেমন বলেছে মেয়েটা তেমনই চলেছে। আজও মায়ের অসুস্থতার কারণে বাধ্য হয়ে সে ওইখানে গিয়েছিল। আর ওয়াসিস কিনা না পাগলের মতো এমন পৈশাচিক আচরণ করলো। উন্মাদনায় বিভোর হয়ে যখন সে জ্বলন্ত সিগারেটটা তৃষ্ণার কোমল পেটেও চেপে ধরেছে, তা সে নিজেও টের পায়নি। নিজের জ্ঞান ছিল না এমনিতেই ট্রমার মধ্যে থাকে সব সময়। তার উপর আয়রাতকে নিয়ে অতিরিক্ত চিন্তায় মাথা নষ্ট করে দিচ্ছে তার। অনুশোচনায় দগ্ধ হয়ে ওয়াসিস তড়িঘড়ি করে তৃষ্ণার গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রু মুছে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, প্রথম ও নরম গলায় তৃষ্ণাকে বলে, তোর পেটে খুব ব্যথা লাগছে তাই না? চামড়াটা জ্বলছে খুব। কিন্তু তৃষ্ণা সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে একদৃষ্টে ওয়াসিসের বুকের দিকে তাকিয়ে আছে, যে অংশ ওয়াসিস সিগারেট চেপে ধরেছিল। পুড়ে সেই জায়গাটুকু কালচে ছোট্ট দাগ হয়ে গিয়েছে গর্তের মতো। নিজের ক্ষতবিক্ষত বুকের দিকে তৃষ্ণা কেমন নির্বোধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ওয়াসিসের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে দুহাতে তৃষ্ণার মাথাটা তুলে অতিশয় মমতায় নিজের বুকে চেপে ধরে অস্থির গলায় বলে, তোকে আঘাত করতে চাইনি রে, বিশ্বাস কর। এমনিতেই আমি কখনো চাইনি, কিন্তু রাগের মাথায় হয়ে গেছে। তোর পেটের চামড়া পুড়ে দেওয়ার
কোনো ইচ্ছা আমার ছিল না, তোকে শারীরিক টর্চার করতেও চাইনি আমি। আমাকে বিশ্বাস কর তৃষ্ণা। তথাকথিত এত কিছু বলার পর তৃষ্ণা কোনো উত্তর দেয় না। ওয়াসিস ধীরে ধীরে অনুভব করে তার বুকের ভেতর লেপ্টে থাকা শরীরটা একটুও নড়ছে না, বরফের মতো জমে শক্ত হয়ে যাচ্ছে। তৃষা বুক থেকে একটু সরিয়ে আনতেই দেখতে পায় তৃষ্ণা কথাও বলছে না, নিস্তেজ লতার মতো নেতিয়ে গেছে তার শরীর। চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছে তৃষ্ণার। এই দৃশ্য দেখে ওয়াসিসের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। চরম আতঙ্কে সে তৃষ্ণাকে পাগলের মতো ঝাঁকাতে শুরু করলো। ওয়াসিস ভয়ের চোটে মুখের ভাষা হারিয়ে ফেলেছে, অসগ্নভাবে চিৎকার করে ওঠে, এই তৃষ্ণা, শরীর বাচ্চা, কথা বল, কি হলো তোর? কুত্তার বাচ্চা, চোখ খোল, কি হয়েছে তোর? এই শালি, শালি জানোয়ার, চোখ খোল বলছি, একদম নাটক করবে না আমার সাথে, চোখ খোল, চোখ খোল না, এই তৃষ্ণা। কিন্তু তৃষ্ণা ততক্ষণে জ্ঞান হারিয়েছে। ওয়াসিসের এই ভয়ঙ্কর রূপ, এই অমানবিক নিষ্ঠুরতা তার কোমল মন সহ্য করতে পারেনি। অজানা আতঙ্কে আর যন্ত্রণায় থরথর করে কাঁপতে কাঁপতে তৃষ্ণা নেতিয়ে পড়েছে অন্ধকার অতলে। উন্মাদ ওয়াসিস কখন যে তার সাথে কি করে বসে, এই ভয়ঙ্কর ভয় তাকে ধুকে ধুকে নিশ্চিল করে দিয়েছে। ঘড়ির কাঁটায় এখন রাত্রি দ্বিপ্রহর। চারদিকে কোলাহল থেমে গিয়ে চরাচর জুড়ে নেমে এসেছে এক গভীর নিস্তবতা। তৌসির বিয়েবাড়ির যাবতীয় ঝামেলা চুকিয়ে নিজের ঘরে আসে। আজ তার কৈতরী ঘর থেকে বের হতে পর্যন্ত পারেনি। গতরাতে একটু আদরে সে একেবারে কাত হয়ে গেছে। তৌসির ঘরে ঢুকে দরজা আটকে দেয়। বিছানার দিকে তাকাতেই চোখ আটকে যায়, দেখে নাজা পা ঝুলে বিছানায় বসে আছে। পরনে বার্সেলোনার একটি জার্সি আর কালো ট্রাউজার। নাজহার যখন অসুস্থ বা দুর্বল থাকে তখনই সে এসব পরে, আর এসব পোশাকে তাকে দেখে তৌসিরের অবস্থা এমনি খারাপ হয়ে যায়। বারবার তার অবাধ্য চোখ চলে যায় নাজার দিকে। দীর্ঘ কুকরানো, লালচে কালো কেশ তরঙ্গ দু হাতে একত্রিত করে খোপা বাঁধছে। এই বোধহয় শোয়া থেকে উঠে বসবে, তাই চুল ঠিক করতে এসে খাপসারানির ওপর খাবার রাখা আছে। তৌসির তো আগের মতোই খাবার পাঠিয়ে দিয়েছিল, কিন্তু ও এখনো খেলো না কেন? তৌসিরকে আসতে দেখে নাজা দৃষ্টির দিকে নিবদ্ধ হয়, তারপর ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ঝুলিয়ে তৌসিরকে উদ্দেশ্য করে বলে, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন যে? বিয়েবাড়ির তো কাজ আছে। নাজার এই হাসি মাখা মুখটা দেখে তৌসিরের মনে আলাদা একটি শান্তি পায়। যাক বাবা, মহারানী তাহলে রেগে নেই। এক বুক প্রশান্তি নিয়ে তৌসির ধীরে ধীরে নাজের পাশে বসতে, কাজ কাম আর বেশি নেই, সবই শেষ। ও ছোট করে উত্তর দিল নাজা। বিছানা থেকে ওঠার উপক্রম করে, তা দেখে তৌসির নিজে উঠতে গিয়ে খাবারের প্লেটটা তুলে দেয় নাজার হাতে। খাবারের প্লেট হাতে নিয়ে নাজা বিছানায় একটু নড়ে চড়ে বসে, তারপর বিছানায় পড়ে থাকা ওড়নাটার দিকে ইশারা করে। তৌসিরের দিকে তাকিয়ে বলে, ওড়নাটা মাথায় দিয়ে দিন তো। তৌসির ওড়নাটা হাতে নিতেই পরম সযত্নে নাজার মাথায় পরিয়ে দিতে দিতে জিজ্ঞেস করে, এত চুপচাপ যে, রাগ টাগ ঝাড়লে না? নাজা ভাত মাখাতে মাখাতে মৃদু হেসে বলে, কিসের জন্য রাগ করব? এই যে সারাদিন তোমার কোনো খোঁজ খবর নিলাম না, বেশি করে রাত করে ঘরে এলাম। তৌসিরের কথা শুনে নাজা মুচকি আসে, তারপর তৌসিরের চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত স্বরে বলে, আমি কে যে আপনার ওপর রাগ করার অধিকার রাখবো? আপনার ওপর রাগ করেছি বহুবার, তবে আমার রাগের মূল আপনার কাছে কখনোই ছিল না। তাই আজ থেকে না হয় মানিয়ে নিলাম। সব তো মানিয়ে নিয়েছি, তাহলে এই বিষয়টা মানিয়ে নেই। নাচের এমন কথায় তৌসির যেন আকাশ থেকে পড়ে। কি বলছে এই মেয়ে? মানিয়ে নেওয়ার মানে কি? তাহলে গতরাতে যা হলো তা কি মানিয়ে নেওয়ার এক নিরুদান উপহাস ছিল? তৌসিরের অবাক চেহারা দেখে নাজা আলতো হেসে বলে, অবাক হচ্ছেন তাই না? আচ্ছা, আপনার কি মনে হয় আপনি বলেছিলেন আমাদের সংসার হবে আপনার হাত ধরে, আমরা একসাথে বৃদ্ধ হব, তথাকথিত একে অপরকে কখনো ভালোবাসবো না? আমি না আপনার এই কথাটাকে মেনে নিয়েছি, মানিয়ে নিয়েছি। আমার পরিবার যখন আমার সাথে বিয়ের কথা বলেছিল, আমি তখনই বুঝেছিলাম আপনার সাথে থাকতে পারবো না। তারা বুঝিয়ে মানিয়ে নিতে হবে, সেই কথা থেকেই মেনে নিয়েছি। অনেক তো দেখলাম, সেই কথা থেকেই মেনে নিয়েছি। অনেক তো দেখলাম আপনার সাথে দুর্ব্যবহার করে গদ্দারি করলাম, ভেবেছিলাম এসব করার পর আপনি অন্তত তালাক দিয়ে দিবেন, কিন্তু দিলেন না তো। তাই আপনাকে মেনে নিলাম, যেমন ছিলেন যেমন আছেন তেমনই মেনে নিলাম। মানিয়ে নিতেই হবে, তাই মানিয়ে নিলাম। একটুখানি থেমে নাজা কঠিন স্বরে কিছু গাঢ়টা নিয়ে বলে,
তবে আপনার করা কিছু আচরণ আমি কখনোই ভুলব না, কোনোদিনও না। ওই আচরণগুলোর জন্য আমি আজ আপনাকে মনের এক গভীর কিনারা থেকে প্রচণ্ড ঘৃণা করি। কথাগুলো বলে নাজা এক লোকমা ভাত তুলে নেয় মুখে। তৌসিরের পৃথিবীটা বোধহয় উল্টে গেল এসব বাণী শুনে। গত রাতের পর থেকে ভেবেছিল তারা একটা সংসার হবে, নাজা তাকে মেনে নেবে। তৌসির যে কি পরিমাণ খুশি ছিল এগুলো ভেবে, তা কাউকে বর্ণনা করে বোঝানোর মতো না। নাজার এমন কথাগুলো শুনে সব সুখ সব খুশি মুহূর্তে গায়েব হয়ে গিয়েছে। তৌসির কিছুক্ষণ চুপ থেকে ঠোঁট টেনে একটা তিক্ত হাসি এনে বলে, যেমন আছিস এমনি থাকিস, এতেই হইব। তোর তো আবার 100 রূপ, এক এক সময় এক একটা দেখাস। মুখ সামলে কথা বলুন। এতদিন নামে বউ ছিলাম, এখন পূর্ণাঙ্গ বই হয়েছি, তাই কথাবার্তা সাবধানে। তোমার নানি সাউয়া সাবধানে। ভাগার বগার মাইয়া, মেজাজ খারাপ কইরা দিছস। তৌসিরের কথা শুনে নাজা বুঝতে পারে তৌসিরের মনটা তিক্ততায় ভরে গিয়েছে, তাই প্রসঙ্গ পাল্টে মৃদু সুরে হেসে বলে, খাবার খেয়েছেন? আর নতুন বউ কেমন দেখতে? আমি তো দেখতেই পারলাম না, আপনি জ্বর তুলে দিলেন। তৌসির নাজার পাশ ঘেঁষে শুতে শুতে বলে, খাইছি। আর নয়া বউ তো পুষ্প, মাস্টারিনী, চিনুই তো তারে। মাইয়াটা ভালো আছে, তাই চাচার লগে ভালোই যাইব। মাইয়াটা ভালো আছে কথা শুনে নাজা আপন মনে বিড়বিড় করে। কে কত আর কে কি পরিমাণ ভালো তা সামনেই দেখা যাবে। কতটা স্পষ্ট না হয় তৌসির বুঝতে পারে না কি বলল নাজা, তাই বুড়ো কোচকে জিজ্ঞাসা করে, কি সবা বকস মিনমিনাইয়া? নাজা খাবারটা পুরো শেষ না করে অর্ধেকে বাটিতে হাত ধুয়ে নিতে নিতে বলে, কিছু না, আপনি একটু উঠুন তো। তৌসির উঠে বসে। তৌসির উঠতে নাজা তৌসিরের মুখে বাকিয়ে এক লোকমা ভাত তুলে দিয়ে বলে, নিন, ভাতটুকু খেয়ে নিন, অপচয় হবে, আমি আর খেতে পারবো না। তৌসির না পারতো গিলে নেয় সেই লোকমা আর বলে, তুই মরবি, লগে আমারেও মারবি। সিনাল, এত কম খাস কেন? একটু বেশি করে খা, এখন জিগর লাগবো শরীরে। নাজা তৌসিরের মুখে খাবার তুলে দিতে দিতে বলে, ভাত এত খেতে ভালো লাগে না, আর জ্বরের মুখ তো বিরক্ত লাগে। তৌসির আর বাহানা না ধরে নাজার কথা মতো বাকি খাবারটুকু নাজার হাতে খেয়ে নেয়। নাজা খাইয়ে দিচ্ছে তাকে কি করে না করে এরে, তার পরম সৌভাগ্য যে নাজা তাকে খাইয়ে দিচ্ছে। খাবার খেয়ে নাজা ওষুধ খাইয়ে নিচে নিয়ে যায়। খাবারের ট্রে নিচে রান্নাঘরে রাখতে যায়। তৌসির যেতেই তার চার পানে তাকিয়ে নাজা হাসতে হাসতে আওড়ায়, পুষ্পরানীর মতো ঘরে ঢুকেছে। এই পুষ্প যে কি পরিমাণ খতরনাক তা হাড়ে হাড়ে টের পাবেন। আর প্রিয় স্বামী, আপনি এবং আপনার পরিবার। নাজার কথা বলে চারদিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে, আমি তাহলে সত্যিই মুক্ত। বিয়েবাড়ি হওয়ায় নানাবিধ খাবার রয়েছে এখন রান্নাঘরে। তৌসির একটা কোকের বোতল আর একটা বাটি দই রান্নাঘর থেকে নাজার জন্য নিয়ে আসে। নিজের টাকা তো সে জীবনেও খরচ করবে না, এসব নাজাকে খাওয়াবে না, তাই ফ্রিতে বউকে খাইয়ে নি। ঘরে এসে দেখে নাজা সেই আগের মতোই বসে আছে। তৌসির দরজা ভালো করে লাগিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। নাজা তৌসিরের হাতে এসব দেখে বুড়ো কোচকে জিজ্ঞেস করে, এসব কি জন্য? তৌসির খাটপাশির ওপর দই আর কোকের বোতলটা রাখতে রাখতে বলে, খাইলি না তো ভাত, এগুলা খাইস রাতে, তোর খিদা লাগবো, দেখে নিস। নাজা হাত বাড়িয়ে কোকের বোতলটা নিয়ে মুখ খুলে দু চুমুক দেয়। সত্যি বলেছি, এটা ভীষণ প্রয়োজন ছিল ভেতরটা ঠান্ডা করার জন্য। এটা বলেই কোকের বোতলটা তৌসির হাতে দেয়। তৌসির বোতলটা নিয়ে খাটপাশির ওপর রেখে দিয়ে বলে, জার্সিটা খোল। কেন? জার্সি খুলবো কেন? কাল যে যে জায়গায় দাগ দিয়েছি সেগুলোই ওষুধ লাগাবো, দাগ পড়ে যাবে তো? না, লাগবে না, ওগুলো থাকুক না আপনার ছোঁয়ার স্বাক্ষর হিসেবে। কেন স্বাক্ষর থাকবো কেন? স্বাক্ষর থাকুক না, এমনিই থাকুক। তৌসির নাজার এই সিদ্ধান্তে আর কিছু বলে না, মাথা নাড়িয়ে বলে, তোমার ইচ্ছা, কিন্তু জার্সি তো তোমায় খুলতেই হইব। দেখুন, এসব খোলাখুলিতে আমি নাই। গত রাতে যা করেছেন আপনি, এরপরে সব আশা করবেন না। মন মেজাজ আজ প্রস্তুত না। মেজাজ না থাকলেও তৈরি করে দিচ্ছি, এদিকে একটু আয়। এটা বলে তৌসির নাজার দিকে এগিয়ে এসে একটু ঝুঁকে এসে তার ওপর। নাজা তৌসিরের চোখের দিকে তাকিয়ে মোহবিষ্ট তাকিয়ে ধীরে ধীরে তৌসিরের কলারে হাত রাখে, তারপর শক্ত করে চেপে ধরে। এসব এখন না, শরীর মানছে না। তৌসির নাজার চোখে চোখ রেখে নিষ্পৃষ্ট গলায় বলে, আমি কি একবারও বলছি এসব করতে হইব? যা, বালিশে মাথা রেখে আলগোছে ঘুমাইয়া পড়, আমি একটা কাম কমপ্লিট করে আইতাছি। এটা বলেই তৌসির নিচু হয়ে নাজা দুটি
পা সজরে বিছানায় তুলে দেয়। নাজার মনে হচ্ছে তৌসিরের এই যত্নটুকু কেবলই এক ধরনের প্রলেপ, বাইরে গিয়ে আবার কোনো অন্ধকারে ডুবে যাওয়ার প্রস্তুতি। নাজাজ নাসরবান্দা, সে জানে তৌসির ওই দরজার ওই পাশে। পা রাখা মানে আবারও কোনো পাপের দায় ভাগিদার হওয়া। সে চায় না তাদের সম্পর্কের মাঝে নতুন কোনো কালিমার ছায়া পড়ুক। তৌসির সোজা হওয়ার আগেই নাজ আতর্কিতভাবে তাকে নিষেধাজ্ঞা জারি করে দেয়। তৌসির সোজা হওয়ার আগেই নাজাম আতর্কিত দু হাতে দিয়ে তৌসিরের গলা চাপটে ধরে, বুক ভরা আকুতি আর চোখে মুগ্ধতা নিয়ে সে আবদার করে, আমি আপনার বুকে ঘুমাবো, আজ আপনি কোথাও যাবেন না, আমার সাথে আসুন। তৌসিরের শরীরটা শক্ত হয়ে আসে। এ শুনে সে নাজার চোখের দিকে তাকিয়ে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলে, কাজ আছে কৈতরি স্যার, এখন ঘুমাইলে হইব না, অনেক বড় কারবার আছে সামনে। নাজাম বাঁধন আরো জোরালো করে তৌসিরকে খুব কাছে নিয়ে মুখ নিয়ে জেদি গলায় বলে, কাজ পরে আগে আমি। কাজ কি আমার চেয়েও বড়? নাজাদ নিজের নাকে তৌসিরের রুক্ষ গালে ঘষতে থাকে। ওর তপ্ত নিঃশ্বাস তৌসিরের গলায় আছড়ে পড়ে। নাজা ফিসফিস করে বলে, আজ যেতে হবে না, প্লিজ যান, প্লিজ থেকে যান না আমার কাছে। তৌসির কয়েক মুহূর্ত পাথরের মতো স্থির দাঁড়িয়ে থাকে। নাজার শরীরটা আর এই আকুতি তাকে টহলায় ঠিক, কিন্তু পরক্ষণে মাথার ভেতর ঝনঝন করে ওঠে টাকার হিসাব। সে এক ঝাটকায় নাজার হাত সরিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে শার্টের গলাটা ঠিক করতে করতে নির্লিপ্ত গলায় বলে, আমি একটু পরেই চললামও, একটা বড় অঙ্কের হিসাবের বিষয় আছে, তোমার লাগে লটকাইয়া থাকলে হইব না, সময় গেলে টাকা হাতছাড়া হইয়া যাইব। এই বলে তৌসির একবার নাজার বিষগ্ন মুখের দিকে তাকায় না। সে দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে যায়। পেছন থেকে নাজার একটা সূক্ষ্ম তাচ্ছিলের হাসি তার কানে আসে। নাজা বিছানায় বসে তাচ্ছিলের সুরে বলে ওঠে, যাচ্ছেন তো যান, আমি জানতাম আপনার জীবনে আমার দাম শূন্যের চেয়েও কম, যা মনে মনে জানতাম, আজ তা সামনাসামনি প্রমাণ হয়ে গেল। টাকার কাছে আপনি আমাকে সহজে বিক্রি করে দিতে পারেন, আজ তা দেখে নিলাম। তৌসিরের পা দুটো মেঝেতে আটকে গেল। এ শুনে সে বিশাল দোটানায় পরে পিছে ফিরে নাজাকে আরো কাছে পাবে। নাজা তার অভিমানী চোখ তাকে বিদ্ধ করবে, আর যদি সামনে পা বাড়ায় তবে কয়েক লক্ষ টাকা তার হাতের মুঠোয় আসবে ঠিকই, কিন্তু তাদের এই টালমাটাল সম্পর্কে সুতাটা তীর ছড়ে ছিঁড়ে যাবে। তৌসির জানে তো ভালো মতোই নাজা এমন এক নারী যে একবার মুখ ফিরিয়ে নিলে হাজার চেষ্টা করেও তাকে ফেরানো যায় না। একদিকে কারি টাকা, অন্যদিকে তার জীবনের খুঁটি নাজা। তৌসিরের বুকটা ধক করে ওঠে। সে বুঝতে পারে না সে কি লোভের দিকে যাবে নাকি সংসারের দিকে।